মেহেরিনের স্বপ্নরং পর্ব সংখ্যা 50। লেখনীতে মির্জার সূচনা। আইসিইউতে লাবিব, তার পাশের কেবিনে মেহবুবা। শরীরে দুর্বলতায় নেতিয়ে গেছে, সাথে স্যালাইন দেওয়া হয়েছে। যে গার্ড মেহবুবাকে নিয়ে এসেছে তার নাম সাব্বির রহমান, গার্ডদের লিডার। খুবই চতুর এবং বুদ্ধিমান সম্পন্ন, এক হাতে সব সামনে নেওয়ার অসাধারণ ক্ষমতা আছে তার। সাব্বির আজকে কল করেছিল কিন্তু ফোন বন্ধ। একজন গার্ড বলে ওঠে, স্যার মামুনিকে কি জানাবেন? সাব্বির একদমকে বলে, তুই কি পাগল? মামুনি খবর জানলে কি হবে বুঝতে পারছিস? এমনি তিনি অসুস্থ, এসব জানলে তখন কি হবে? এইসব কিছু বস সামলে নিবে। আই থিঙ্ক বস কোনো গুরুত্বপূর্ণ কাজে আছে, তাই ফোন অফ। আপাতত এদিকে আমি সামলে নেব, স্যারের কিছু দেখতে হবে না ইনশাল্লাহ। এদিকে মেহেরিন আর মেহের দাঁড়িয়ে এক ভদ্রলোকের সাথে কথা বলছে। মেহেরিন বলল, স্যার আমি মনে করি ওরাই সেই গ্যাং যারা শুধু শুধু অস্ত্র না, ড্রাগসও সাপ্লাই দেয় বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে। সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি বললেন, তবে এখানে পদে পদে বিপদ, ওরা খুব চতুর। এখন পর্যন্ত অনেককে ধরতে চেয়েও তাদের কিন্তু পারিনি, কোনো না কোনোভাবে তারা পালিয়ে যায়। মেহের হেসে বলল, স্যার তারা যতই চতুর হোক না কেন, আজ ওদের জমের দুয়ারে পাঠাবো। ভদ্রলোক হেসে বলে, তা তো যাবে, কিন্তু সাবধান, শত্রুর দুর্বলতা উচিত নয়। মেহেরিন তার চিবুকে হাত বুলাতে বুলাতে বলে, আমি আগেই জানি স্যার। মেহের, তুই ব্যাকআপে থাকবি। মেহের মাথা নাড়ে। এদিকে রাজা রিদ একটা উঁচু টিলায় গাছের পাশে দাঁড়িয়ে সব দেখছিল। রিদ বলল, ওরা আসলে কি চায়? ওদের ধরবে নাকি মেরে দেবে? রাজ বলল, আই থিঙ্ক ইনকাউন্টার করবে। ওদের গ্যাংকে ধরা যায় না, কোনো না কোনোভাবে পালিয়ে যায়, তাই ওপর থেকে অর্ডার দেখলে উড়িয়ে দিতে হয়। রিদ বলল, এখানে তো লাইফ রিস্ক আছে। রাত মাথা ঝাঁকিয়ে বলল, তা তো আছেই। মেহেরিন নিজের গেট আপ চেঞ্জ করে ফেলে। গায়ের পরে এক সস্তা চুড়িদার, চুল এলোমেলো, পায়ে নেয় কোনো জুতা। মেহেরিন বলে, আমি যাচ্ছি, আপনারা রেডি থাকবেন। এই বলে দৌড়াতে শুরু করে আর চিৎকার করতে করতে বাঁচাও বাঁচাও। দৌড়াতে দৌড়াতে পৌঁছে দেয় এক তাঁবুর সামনে। সেখান থেকে দুজন লোক বের হয়, হাতে বন্দুক। এই কে তুই? বন্দুক তাক করে মেহেরিনের দিকে। মেহেরিন কাঁপতে কাঁপতে বলে, আমাকে কিছু লোক তাড়া করেছে। বলতে বলতে পড়ে যায়। দুটো লোক তাকে ধরে ফেলে। এই মেয়ে, কি হলো? একজন বলে, মনে হয় ভয় অজ্ঞান হয়ে গেছে, যা পানি নিয়ে আয়। সাথে সাথে লোকটা পানি এনে ছিটিয়ে দেয় মেহেরিনের চোখে মুখে। মেহেরিন চোখ খুলে কাতর কণ্ঠে বলল, ভাইজান আপনাকে দুইটা পায়ে ধরি, আমারে বাঁচান। ওই জানোয়ারগুলো আমারে মাইরা ফেলবো। আমি আপনাকে দাসী হয়ে থাকবো। এই দুনিয়ায় আমার কেউ নাই ভাইজান, আমার একটু আশ্রয় দেন। এই বলে কান্নায় ভেঙে পড়ে। লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসে। একজন মেয়ে বলে, তা মেয়ে আবার যা বলবে তাই করতে পারে? মেহেরিন মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইজান, পারমো, আমি সব কাম পারি, আমারে শুধু একটু মাথা গোছার জায়গা দেন। লোকগুলো মেহেরের পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। তারপর বলে, আমাদের বস এসেছে লন্ডন থেকে, আর আবার বাঙালি মেয়েও খুব পছন্দ করে, তারে খুশি করতে পারবি? মেহেরিন মুঠো শক্ত করে মনে মনে বলে, কসম খোদা, তোদের বেঁচে ফিরতে দিব না। রাগ গিলে বলে, হ্যাঁ ভাইজান, পারমো। লোকগুলো হেসে ওঠে। আজ তো আমাদের প্রমোশন হবে রে, বস খুব খুশি হবে আমাদের ওপর। বসকে খুশি করতে পারলে তো ভাগ্যে খুলে যাবে। এই যা। এই বলে মেয়েটাকে পাশের তাঁবুর দিকে এগিয়ে দেয়। পাশের লোকটা মাথা নেড়ে মেহেরিনকে জিজ্ঞেস করে, তোর নাম কি? মেহেরিন কাপা গলায় বলে, ফুলি। লোকটা হেসে বলে, সুন্দর নাম, তোর মতোই। এই আয় আমার সাথে। মেহেরিন তার পেছনে পেছনে চলে যেতে থাকে। তার পাশে ঘরে সাপের মতো কুণ্ডলি পেঁচে চোখ। মেহেরিন এক চরম ঝুঁকি নিয়ে এগিয়ে যাচ্ছে নরকের ভেতরে। মেহেরিন গিয়ে লোকটি এক তাঁবুতে ঢোকে। তাঁবুর ভেতর ঢুকতেই সে দেখে 25-26 জন মেয়ে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। চোখগুলো ভয়, মুখে কান্না দাগ শুকিয়ে গেছে। এই দৃশ্য দেখে মেহেরিন বোঝে এরা শুধু অস্ত্র না, ড্রাগস সাথে নারী পাচারের সাথেও জড়িত। মনে মনে বলে ওঠে, তোদের খুব তাড়াতাড়ি জমের দুয়ারে পাঠাবো। মেহেরিনের মুখে বলে, ভাইজান এখন আমি কি করবো? লোকটা বলে, দাঁড়া এখানে। এই বলেই সে হাঁক দেয়, ওই রে তোরা কই? ওর ডাক শুনে বেরিয়ে আসে 3 জন। একজন এসে চোখ মুখ সাজ, পোশাকে অশ্লীলতা, চোখের দিকে সব লাগে টকটকে লাল লিপস্টিক, কপালে বড় টিপ, পোশাকের ওপর নগ্ন সাজের নামে লজ্জাহীনতা। একজন তো হেসে ঘোরাঘুরি খাচ্ছে। আরেকজন মেহেরিনের দিকে এগিয়ে এসে বলে, কি রে, এই মালটা কই পাইলি?
দেখতে তো পুরাই আগুন, দেখলেই তো পাগল হয়ে যাইব। মেহেরিনের শরীরে ঘৃণায় রিরি করে ওঠে, তবুও মুখে সব সহ্য করে নিচ্ছে। আশেপাশে মেহের সব শুনতে পাচ্ছে। রাগে তার শরীর জ্বলছে। রাজা রিত পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। রিত বলে, কিরে, কিছু তো দেখা যাচ্ছে না, কি করবি? রাজ ঠান্ডা কণ্ঠে বলে, ওই 2টা কুত্তার বাচ্চার আমি নিজের হাতে ওপরে পাঠাবো। আমার অরিহনার দিকে নোংরা নজর দিয়েছে আর নোংরা কথাও বলেছে। রিত চুপ, তার নিজের শরীরও কাঁপছে। ওই লোকটা তখন বলে, চল ফুলকে রেডি কর, বসের কাছে পাঠাবো। মেয়েরা হেসে বলে, আহা মেয়ে, তোর ভাগ্যি ভাগ্য, সাজো বসের জন্য। বসের খুশি করতে পারলে আর পিছু ফিরে তাকাইতে হবে না। লোকটা হুকুম দেয়, বেশি কথা না বলে রেডি কর। এই বলে লোকটা চলে যায়। লোকটা যেতে মেহেরিন এক বাঁকা হাসি দেয়। একজন মেয়ে তার কাছে এসে জিজ্ঞেস করে, বাজেভাবে ছুঁয়ে বলে, তোর ফিগার তো পুরাই। কথা শেষ হওয়ার আগে মেহেরিন তার ঘাড় কাত করে একটা মারে মেয়েটাকে অজ্ঞান করে ফেলে। বাকি দুজন কিছু বলার আগে মেহেরিন ছোট সুই এর মতো কিছু একটা ছুঁড়ে মারে। দেজানি মাটিতে পড়ে যায় সাথে সাথে। তাঁবুর ভেতরে অন্য মেয়েরা ভয় পেয়ে যায়। মেহেরিন তখন 3 জনকে পাশে ফেলে দিয়ে বলে, ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের এখান থেকে নিয়ে যাব। চুপচাপ, আমি যা বলি তাই শোনো। মেয়েরা যেন স্বপ্ন দেখছিল। একজন বলে ফেলল, আপা সত্যি আপনি আমাদের নিয়ে যেতে এসেছেন? মেহেরিন হাসে, হ্যাঁ নিয়ে যাব, আমাদের পুরো টিম এসেছে, চিন্তা করো না। এই বলে মেহেরিন তাদের মধ্য থেকে একজনের বাঁধন খুলে দিয়ে, তুমি বাকিদের খুলে দাও আর আমাকে বলো চেঞ্জ কোথায় হবে। মেয়েটা দেখিয়ে দেয়। মেহেরিন সেখানে গিয়ে কিছুতে ওটের মতোই সেজে নেয়। মেয়েটা বলে, আপা আপনি ওই জানোয়ারের কাছে যাবেন? মেহেরিন হেসে বলে, না গেলে জমের বাড়ি পাঠাবো কেমন করে? মেয়েরা বিষময় চোখে তাকিয়ে থাকে। এক পাশে গিয়ে রেডি হয়ে আসে মেহেরিন, আরেক পাশে ওদের মতো করে সাজে। মেহেরিন বলে, শোনো, ওই পাশে যাও, ওই একটা ছুরি দিয়ে তাঁবু কেটে বের হয়ে যাবে সবাই, ঠিক আছে? মেয়েরা মাথা নাড়ে। আর এই 3টাকে সরিয়ে ফেলো, ওদের ওপরে জামা কাপড় রেখে দাও, যেন কেউ বুঝতে না পারে। মেহেরিন বের হতেই সে আগের লোকটা এসে পড়ে। এত তাড়াতাড়ি হয়ে গেল, ওরা কই? মেহেরিন ঠান্ডা গলায় বলে, ভাইজান ওরা তো আমারে আসতে বলল, ওরা নাকি সাজবে। লোকটা বিরক্তি হয়ে অশ্রব্য গালি দেয়, তারপর বলে, চল আর শোন, সাবধান, বসকে রাগাবি না, বুঝছিস? মেহেরিন মাথা নাড়ে। ওই লোকটা মেহেরিনকে নিয়ে যায় একটা বড় তাঁবুর ভেতরে। একটা লোককে ঘিরে বসে আছে আরো কয়েকটা লোক। তারা একটা টেবিলের ওপর কিছু অস্ত্র, কিছু ড্রাগস আর কিছু ম্যাপ রেখে গেছে। মেহেরিন সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে। মেহেরিনকে নিয়ে আসা লোকগুলো হাসে, বস আপনার জন্য দেশে একটা মাল আনছি, পুরাই করা। লোকগুলো উল্টো দিকে তাকিয়ে আছে, তাই মুখ দেখা যাচ্ছে না। বাকি লোকগুলো মেহেরিনের চোখে দিয়ে গিলে খাচ্ছে। ওদিকে রাজা রিত বসে আছে। রিত বলে, ভাই এখন টেনশন হচ্ছে, ওরা তো মেহেরিনকে কোথাও একটা নিয়ে গেছে, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? রাজ বলে, ওয়েট, বেশি না, জাস্ট 5-6 মিনিট, এরপরেই হয়তো তাণ্ডব শুরু হবে। রিত বলে, মানে? রাজ রিতের দিকে তাকিয়ে বলে, এগুলোর পেছনে কার হাত আছে জানিস? এগুলো কে পরিচালনা করে? রিত বলে, কে? রাজ বলে, তুই তাকে বা তাদের চিনিস, খুব তাড়াতাড়ি দেখতে পাবি, কিন্তু কসম করিস আমার অরিয়নার গায়ে যদি ওই কুত্তার বাচ্চা টার্চ করে তবে কুচি কুচি করে কাটবো আর কুকুর দিয়ে খেতে দিব। রিত বলে, কিন্তু সে কে? রাজ আর কিছু বলে না, ফোন বের করে অন করে। তারপরে লোকদের বলে, আশপাশ ক্লিয়ার চাই, 5 মিনিট পর সব কচু কাটা করে ফেলবে। ওপাশ থেকে কি বললো শোনা গেল না। এদিকে এই লোকটা বলল, তাই নাকি? আচ্ছা তবে তোরা সবাই যা, ওইটারে পাঠা। মেহেরিন চমকে ওঠে। এই গলা তার চেনা। এটা তো মেহেরিন আর কিছু ভাবতে পারে না। ভালো মানুষের পেছনে এত বড় শয়তান লোক। মেহেরিন ভয় পায় লোকটা না আবার চিনে ফেলে। মেহেরিন চোখ চুলকানির ভঙ্গি করে চোখে কাজল লেপটে দেয়। তিলটা দেখে যদি চিনে ফেলে তাই লিপস্টিক দিয়ে লেপে দেয়। আশেপাশে থাকা লোকগুলো আস্তে করে বলে, এই কি করছিস, সব লেপটে দিচ্ছিস কেন? মেহেরিন কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাইজান আমার এইসব দিয়ে আর অভ্যাস নাই, কেমন জানি চুলকায়। লোকটা বিরক্তি হয়ে বলে, আচ্ছা আচ্ছা আর চুলকাইস না। মেহেরিন বলে, আচ্ছা ভাইজান। সব লোকগুলো একে একে বেরিয়ে যায়। যাওয়ার সময় নোংরা নজরে দিতে ভুলে না।
এই লোকগুলোর বস এখনো উল্টো মুখ করে দাঁড়িয়ে আছে। মেহেরিন পাশে থাকা লোকটাকে বলে, যা বললাম মনে রাখিস। তারপর বলে, বস আমি আসছি। এই বলে তাঁবু থেকে বের হয়ে যায়। লোকটা এইদিকে আসো বেবি। মেহেরিন বাঁকা হাসে ফিসফিস করে বলে, তোর জীবনের আজ শেষ দিন। মেহেরিন এগিয়ে যায়। লোকটা ফিরে তাকায়। মেহেরিন যা সন্দেহ করেছিল ঠিক তাই। এই লোকটি এগিয়ে আসে মেহেরিনের দিকে, আর মেহেরিন আশেপাশে ঘুরতে ঘুরতে বলে, তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে, কই দেখছি বলো তো। মেহেরিন কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এই লোকটা বলে, সে যাই হোক তুমি কিন্তু একদম কড়া মাল বেবি। মেহেরিনের কাছে আসে, শ্বাস নিয়ে বলে, আহ কি ফিগার, দেখে নেশা ধরে যাচ্ছে। মেহেরিন হাত মুঠো করে, ঘৃণায় মন চাচ্ছে এই জানোয়ারের শরীরের চামড়া খুলে নিতে। লোকটা হঠাৎ মেহেরিনের অতি নিকটে এসে দাঁড়ায়। যখনই মেহেরিনকে ধরতে যাবে ঠিক তখনই মেহেরিন বসে পড়ে আর পায়ে বেঁধে রাখা অস্ত্র তুলে নিয়ে চালিয়ে দেয়। এই লোকটা কিছু বলবে, মেহেরিনের গলায় অস্ত্র ধরে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, আমাকে নোংরা চক্র দেখিস, আবার হাত লাগানোর চেষ্টা করিস। লোকটা আটকে উঠে বলে, মেহেরিন বাঁকা এসে বলে, মিস্টার শাফিন রহমান। শাফিন কিছু বলতে যাবে, মেহেরিন বলে, একবার আওয়াজ বের করলে জানে মেরে দিব। তারপর মেহেরিন বলে, সব কিছু এখন আমার হাতে, আটক। এটা বলার সাথে সাথেই গুলির আওয়াজ শোনা যায়। মেহেরিন কপাল কুঁচকে বলে, গুলিকে চালায়। গুলি চালানোর তো কথা নয়। ওইদিকে শাফিন হাতের ব্যথায় কাতরাচ্ছে। মেহের আর ওদের টিম চলে আসে। দূর থেকে দেখতে পায় কিছু কালো পোশাক পরা লোক মেশিন চালাচ্ছে, আর একে একে দেশদ্রোহী লুটিয়ে পড়ছে মাটিতে। লোকগুলোর দিকে ভালো করে তাকাতে মেহের দেখতে পায় কালো পোশাক পরলেও বুকের কাছে একটা কিছু লেগে আছে, সেটা সবার একই রকম। এরা দেখে মেহের কিছু একটা মনে করার চেষ্টা করে, তারপর মনে পড়তে বাঁকা হাসে। ইটস নট ফেয়ার ভাইয়া। তারপর বলে, স্যার আশা করছি আমাদের মিশন সফল হবে। স্যার বললেন, এই লোকগুলো কারা? মেহের হেসে বলে, আমাদের শুভাকাঙ্ক্ষী। স্যার গম্ভীর হয়ে বলে, এটা একটা ক্রাইম। মেহের বলে, ধরতে পারলে ধরে নিন ওদের। স্যার বিরক্ত হন। মেহেরের কথায় মনে মনে বলে, এই মেয়েটা সবসময় অ্যাটিটিউড দেখায়। ওদিকে রাজ বলে, চল আমাদের কাজ নেই। হৃদ বলে, এসবের পেছনে কি আছে তাকে দেখবো না? রাজ হাসে, দেখলে সহ্য করতে পারবি না। হৃদ ম্লান হাসে, নিজের বাবারটা পারলে বাকিদেরটাও পারবো। রাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মিলির হাজবেন্ড শাফিন। হৃদ বলে, হোয়াট? রাজ মাথা নাড়ে। একজনকে কল করে বলে, ওদের বসকে আমার চাই, যেভাবেই হোক ওকে উঠিয়ে নাও, আমি ওকে চাই। ওরা বের হয়ে পড়ে। হৃদকে নিয়ে যখন বাইকের কাছে আসে ঠিক তখনই কল আসে সাব্বিরের। রাজ কল রিসিভ করতে বলে, কি? হ্যালো সাব্বির, কি হয়েছে? সাব্বির বলে, বস, স্যারের ওপর হামলা হয়েছিল। স্যার এখন আইসিইউতে, সাথে ম্যাডামও আছে। ওনারও শরীর দুর্বল, স্যালাইন চলছে, ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে। রাজ বলে, হোয়াট? কে করেছে হামলা? গর্জে ওঠে রাজ। সাব্বির বলে, মিস্টার তালুকদারের লোক। রাজ ফোন কেটে দ্রুত বাইক উঠে পড়ে। হৃদয় উঠে পড়ে তার পিছে। কার উপর হামলা করেছে? রাজ ভাঙা গলায় বলল, লাবিব। আর কিছু বলার দরকার নেই, হৃদ বুঝে যায় এটা কার কাজ। হৃদয় ছুটে চলে রাজের পিছু পিছু। রাজ পাগলের মতো বাইক চালিয়ে পৌঁছে যায় হাসপাতালে। পৌঁছাতে বাইক ফেলে সোজা আইসিইউতে ছুটে যায় দৌড়ে। রাজকে দেখে সাব্বির দৌড়ে আসে, বস কুল ডাউন, স্যার এখন সুস্থ আছেন কিন্তু খুবই দুর্বল। তারপর একই জায়গায় 2 বার আঘাত লাগায় আর ব্লিডিংয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। রাজ একটু শান্ত হয়। হৃদ নিজের বাইক আর রাজের বাইক সাইড করে রাখে। সেও আসে। হৃদ বলে, হামলা কে করেছে? সাব্বির গম্ভীর কণ্ঠে বলে, মিস্টার তালুকদার। হৃদ মাথা নিচু করে ফেলে। ঘৃণার, রাগ, লজ্জায় সবকিছু আস্তে আস্তে ফুটে ওঠে তার চোখে মুখে। নিজেই প্রশ্ন করছে, এই মানুষটা কতটা নিচে নামতে পারে। সে এগিয়ে যায় লাবিবের কেবিনের সামনে। লাবিবকে দেখে ভাবে, এই ছেলেটা তো আমার থেকেও ছোট, সন্তান তুল্য একটা ছেলেকে মারার জন্য লোক পাঠায়। উনি কি মানুষ? এই জঘন্য লোকটা আমার জন্মদাতা পিতা। এটা ভেবে গা গুলে ওঠে হৃদের। হঠাৎ হৃদ সাব্বিরের সামনে এসে বলে, মেহবুবা। সাব্বির বলে, ম্যাম পাশের কেবিনে। হৃদ যায়, দেখে স্যালাইন চলছে, মেহবুবা ঘুমাচ্ছে। আর ভেতরে আদিকে কাছে পিঠে যত লোক ছিল শাফিনের সবগুলো মাটিতে পড়ে আছে। আর ভেতরে মেহেরিন সাফিনের গলায় অস্ত্র ধরে আছে। মেহের ওদের টিম সেই তাঁবুর বাইরেই দাঁড়িয়ে। মেহু, কোথায় তুই? মেহেরিন বলে, এখানে। সবাই ঢুকে।
সাফিনকে দেখে হেসে বলে, তোর বাবা জীবন চলে তো বাবা জীবন, চলো তোমার শ্বশুরবাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। এতদিন অনেক খাটিয়েছো বাচ্চা, এখন তোমার পালা। সাফিন গর্জে ওঠে, তোরা কেউ বাঁচবি না, সবগুলো মারা পড়বি, মনে রাখিস। মেহেরিন কিছু বলতে যাবে, বলে শালি তোকে তো আমি নিজেই পুঁতে দেব। মেহেরিন হাসে। এ কথায় মেহের একটা লাথি মারে বুক বরাবর। সাফিন ছিটকে পড়ে যায়। মেহেরিন বলে, আহা এইভাবে না, ওর শাস্তি খুবই ভয়ানক হবে। এই জানোয়ার দেশদ্রোহী, অস্ত্র পাচার, ড্রাগস, নারী পাচার, সবকিছুর পেছনে এই হারামজাদা আছে। আই থিঙ্ক শুধু ও না, আরও কেউ আছে। স্যার বলেন কি বলছো মেহু? আমারও তো তাই মনে হয়। মেহের বলে, এটার হাত কেউ বেঁধে দাও, না হলে মরে যাবে। মেহেরিন বাধা দিয়ে বলে, না মরুক, বাধার দরকার নেই। মেহেরিন কাটা হাতটায় পা দিয়ে চেপে ধরে বলে, বল তোর সঙ্গে আর কে আছে? সাফিন চিৎকার করে ওঠে, বাম হাতে থাপ্পড় মারে যায়। মেহেরিন ওর হাত চাপড়ে ধরে দেওয়ালে। এত সোজা কি ভেবেছিস? মেয়ে বলে শুধু ভোগের বস্তু? সাফিন বলে, নিজের বিপদ ডেকে এনেছিস তোরা, জানি মেরে ফেলবো সব কটাকে। মেহের তেড়ে এসে দুটো ঘুষি মারে, তারপর চুল টেনে ধরে বলে, ব্লাডি বিচ, তোর মতো কাপুরুষ কি করতে পারবে দেখে নিব, জানোয়ারের বাচ্চা। এই বলে চোখে নোংরা নজর দিস মেয়েদের, তাই না? এই বলে দুজনে চোখে পরপর ঘুষি মারে। সাফিন ব্যথায় কুকড়ে ওঠে। মেহেরিন টিম মেম্বারদের একজন বলে ওঠে, সুমু দাও। সুমু নামের মেয়েটি দৌড়ে এসে একটু লবণ দেয়। মেহেরিন সেটা দেখে ফেলে, তারপর নিজের অস্ত্র আর সবকিছু পুশ করে সাফিনের হাতে, তারপর ডেভিল হাসি দিয়ে সেই জায়গায় কাটা লবণ লাগিয়ে দেয়। সাফিন কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। বাকিরা স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। মেহেরিন যাকে ধরে তার মুখে কোনো কথা বের না হওয়া পর্যন্ত তাকে ছাড়ে না, এটা তারা জানে, তাই তারা নীরব। বল তোর সঙ্গে কারা আছে? সাফিন চিৎকার করে ওঠে। কিছু বলবে না। মেহেরিন আরও একটা পুশ করে আর লবণ ছিটে দেয়। সাফিন বলে, মেরে ফেললেও বলবো না, আমি আর পারছি না, মেরে ফেল আমাকে। মেহের বলে, শর্তে কুত্তার বাচ্চা নাটক আমি লাগাচ্ছি। এই বলে মেহের তার হাত থেকে অস্ত্র বের করে 4-5টা পুশ দেয় আর লবণ মাখিয়ে দেয়। সাফিন চিৎকার করে বলে, আমার বাবা আর রেদওয়ান আঙ্কেল। সব কিছু দেখে আর কাউকে কিছু বলতে হয় না, সবাই বুঝে যায়, সবাই নীরব। সাফিনকে নিয়ে বের হয় সবাই। চারপাশে থমথমে অবস্থা, মাটি বাতাস সব যেন নিস্তেজ হয়ে গেছে, অপেক্ষা করছে আরেকটা বিস্ফোরণে। ঠিক তখনই হঠাৎ প্রলয় এক ঝড়ের মতো বিকট শব্দ, ঠাস। সবাই ওপরের দিকে তাকায়। একটা হেলিকপ্টার। সবার মুখে বিস্ময়, কারো চোখে অবিশ্বাস। কেউ স্থির দাঁড়িয়ে আছে, আবার কেউ সরে যাচ্ছে। হঠাৎ হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামে একজন লোক, নেমে এসে আর সোজা সাফিনকে টেনে ধরে। হেলিকপ্টারে ঘূর্ণিয়ন অবস্থায় চলতে থাকে। ওপরে বসে থাকা কেউ একজন দড়ি টানছে। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু বোঝার আগে সব শেষ। সবার চোখ এখন আকাশে, আর নিচে দাঁড়িয়ে মেহের এখন মুখে শুধু একটাই চাপা হাসি, কারণ সে আন্দাজ করতে পেরেছে কাজ কার। মেহেরিন চিৎকার দিয়ে বলে, ও শিট। স্যার বললেন, এগুলো কার কাজ? মেহের শান্ত গলায় বলে, স্যার এগুলো সম্ভবত ওই হারামজাদা লোকেদেরই কাজ। মেহেরিন কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই মেহের চোখের ইশারায় ওকে না করে। ওপরে হেলিকপ্টারে ছোট হতে হতে আকাশে মিলিয়ে যায়। নিচে রয়ে যায় শুধু একটাই প্রশ্ন, এই অদৃশ্য শক্তি কার? মেহেরিন বলে, স্যার আমরা ফিরে যাচ্ছি, আপনি বরং ওই মেয়েগুলোকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। স্যার মাথা নাড়েন, তারপর জিজ্ঞেস করেন, এখনো কি নাম গোপন থাকবে? মেহেরিন আর মেহের হেসে বলে, স্যারও হেসে বলে, ঠিক আছে, আমার বাঘিনীরা বুঝে গেছি, যাও তোমরা, বাকি কাজ আমি সামলে নেব। হঠাৎ মেহেরের ফোনে SMS আসে হৃদের নামে। মেহের বাইক সাইড করে দাঁড় করিয়ে ফেলে। মেহেরিন বলে, কি হয়েছে? মেহের বলে, হৃদের টেক্সট। মেহের হেসে ফেলে। মেহের ফোনের স্ক্রিনে তাক দেখে SMS, হৃদ, হাসপাতালে চলে আসো তোমরা, লাবিবার মেহবুবা এখানে আছে, সাথে লোকেশন। মেহেরিন উত্তেজিত বলে, মেহু ধরে বস। মেহেরিন বলে, কেন, কি হয়েছে? মেহের বলে, লাবিবার মেহবুবা হসপিটালে। মেহেরিন কিছু বলে না, মেহেরকে শক্ত করে ধরে। 30 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায়।
দৌড়ে চলে যায় হাসপাতালে। তাদের চোখে শুধু একটাই কথা, যাই হোক ওরা যেন ঠিক থাকে। রাত 9টা। রিদ ফিরোজ মির্জাকে কল করে জানিয়েছে ওদের ফিরতে দেরি হবে। লাবিব তখনও শুয়ে আছে, জ্ঞান ফেরেনি এখনো। তার পাশে রাজ আর রিদ চুপচাপ অভিমানের আগুনে আর দায়িত্বের ভারে ভেঙে পড়েছে। চোখে তাকিয়ে আছে লাবিবের দিকে। ঠিক তখনই দৌড়ে ভেতরে ঢুকে মেহের আর মেহেরিন। দুজনেই দমবন্ধ অবস্থা। মেহের রাজের কাঁধে হাত রাখে, জিজ্ঞেস করে কে করলো এসব। রিদ তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আমার বাবা ছাড়া এত নিচু কাজ আর কে করতে পারে। মেহু কিছু বলতে চেয়েছিল কিন্তু মেহেরিন ইশারায় না করে। তারপর মেহেরিন এগিয়ে যায়, উল্টো পাশে লাবিবের মাথার পাশে বসে। ধীরে ধীরে লাবিবের মাথায় হাত বুলিয়ে দেয়। তার চোখে তখনও কষ্ট, অসহায়ত্ব আর এক ব্যক্তিত্ব প্রতিজ্ঞা। সকাল 8টা। লাবিবের কেবিনে বসে আছে রিদ, রাজ, মেহেরিন, মেহবুবা আর মেহের। মেহবুবার ঘুম ভাঙার পরে ছুটে আসে লাবিবের কেবিনে। তার সেই পাগলামো, কি সেই অস্থিরতা। রিদ সবার জন্য কফি এনেছে। কারো এক ফোঁটা ঘুম হয়নি, রাতভর জেগেছিল, ক্লান্তিতে ভর করেছে তাদের মুখে। রাজ বলে, বাসার সবাইকে কি বলেছিস? রিদ বলেছি আজ রাতটা ফিরবো না, এক জায়গায় যাচ্ছি। রাজ বলে, ও। ঠিক তখনই লাবিবের জ্ঞান ফেরে। লাবিব আহরায়, পালাও মেহবুবা, পালাও, চলে যাও, আমায় মাফ করে দাও। হঠাৎ চিৎকার করে ওঠে মেহবুবা। সবাই দৌড়ে গিয়ে বসে পাশে। মেহবুবা ছুটে গিয়ে লাবিবের হাত ধরে বলে, এই তো আমি, দেখুন আমি আছি তো। লাবিব তাকায় মেহবুবার দিকে, চোখে শান্তি। মেহবুবাকে সুস্থ দেখে উঠে বসে, তার বুকে আঘাত, ব্যথায় কাতর। রাজ ধরে বসিয়ে বালিশে হেলান দেওয়ায়। লাবিব রাজের দিকে তাকিয়ে বলে, ব্রো, আই এম সরি, আমি মেহবুবাকে প্রোটেক্ট করতে পারিনি। রাজ মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি। লাবিব করুণ দৃষ্টিতে তাকায় মেহবুবার দিকে। মেহবুবার চোখে জল নিয়ে তাকায় প্রাণপ্রিয় পুরুষের দিকে। সে মৃত্যুর সঙ্গে লড়াই করেও তার কথা ভাবছে। মেহবুবা দুমড়ে কেঁদে ওঠে। লাবিব তার কপালে হাত রাখে। কেঁদো না নবনীতা। মেহবুবা কান্নার গতি আরো বাড়িয়ে যায়। আর বাকি 4 জন চুপচাপ দাঁড়িয়ে আছে, সবার চোখ ভালোবাসার ভাষায় নিবদ্ধ। লাবিব মেহবুবাকে শান্ত করার চেষ্টা করে, তবুও কাঁদতে কাঁদতে তার শরীর কেঁপে ওঠে। হঠাৎ লাবিব বলে, এই লাদা বাচ্চা, চুপ করো। মেহবুবা এবার আর রাগ করে না, হেসে দেয়। বাকি সবার মুখে হাসি। কিছুক্ষণ পর লাবিব জিজ্ঞেস করে, আমাদের এখানে কে নিয়ে এসেছে? রাজ বলে, সাব্বির। লাবিব বলে, মেহবুবা, তোমাকে ওরা কিছু করেনি তো? মেহবুবা চুপ করে থাকে। সবাই এবার তাকায় মেহবুবার দিকে। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই, কিছু জায়গায় শুধু ছিলে গেছে। মেহেরিন বলে, হ্যাঁ তাই তো। কিরে মেহবুবা, ওরা তোকে কিছু করলো না মানে কি হয়েছিল ঠিক? মেহবুবা চুপ। রাজ বলে, আচ্ছা থাক, ওকে কিছু জিজ্ঞেস করো না। এই বলে সে সাব্বিরকে কল করে কেবিনে ডাকে। 2 মিনিটের মধ্যে সাব্বির কেবিনে ঢুকে। রাজ বলে, এখানে কি হয়েছিল বলো তো। সাব্বির এবার মেহবুবার দিকে তাকায়, একটা ছোট্ট হাসি দিয়ে বলে, আমরা পৌঁছে দেখি মিস্টার তালুকদারের লোকেরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর ম্যাম স্যারের বুকে পড়ে কাঁদছিলেন। মেহেরিন আর মেহের তড়িৎ গতিতে মেহবুবার দিকে তাকায়, সন্দেহ ভরা চোখে। মেহবুবা চুপ বসে আছে। তারা ধীরে ধীরে 2 বোনের দিকে তাকিয়ে বলে, 32 পাটি বের করে। আর সেই হাসিতেই সব পরিষ্কার। সবাই বুঝে যায় মেহেরিন মেহের। আসল ঘটনাটা কি ঘটেছিল সেখানে। সবাই চুপচাপ, শুধু রিদ, রাজ আর লাবিব কিছু বুঝতে পারছে না। রাজ বলে, লাবিব, তুই কি কিছু আন্দাজ করতে পারছিস কে করেছে এসব? মানে তুই? লাবিব মাথা নেড়ে বলে, না ভাই, আমি বুঝতে পারছি না। সাব্বির একটু আগ বাড়িয়ে বলে, না স্যার, ওইটা ওনাদের কেউ করেনি। মেহেরিন আর মেহের ছাড়া বাকিরা হতাশ। রাজ বলে, কে করেছে তাহলে? সাব্বির গর্জে ওঠে, গর্বের ভঙ্গিতে বলে, বস, আমি আশেপাশে যে সিসি ক্যামেরাগুলো ছিল সব নষ্ট করে দিয়েছি, রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। তবে আমি জানতাম আপনারা জানতে চাইবেন ঠিক কি হয়েছিল, তাই আমি ফুটেজ রেখে দিয়েছি। রাজ মাথা নাড়ে। সবাই তখন উৎসুক, রাজ দৃষ্টিতে অপেক্ষা করছে ফুটেজ দেখার। সাব্বির একটা ল্যাপটপ নিয়ে আসে, চালু করে দেয়। সবার দৃষ্টি ল্যাপটপে। আর মেহবুবা দাঁড়িয়ে আছে দরজার সামনে, পর্দা ধরে। তার মুখে এক অদ্ভুত তৃপ্ততা। পুরো ফুটেজ দেখে সবাই স্তব্ধ। একজন আরেকজনের মুখে মুখে কথা বলছে। রাজা রিদ তাকায় লাবিবের দিকে। লাবিব চুপচাপ ডান হাতের দিকে তাকায়, লেদা বাচ্চা ল্যাপটপের দিকে। তারপর আস্তে করে সবার দিকে তাকায়, শেষে চোখ রাখে মেহবুবার দিকে। মেহবুবা দাঁত বের করে হেসে ফেলে। আর তা দেখে লাবিবের বুকের মধ্যে হাত চেপে বলে, না না, জোরে চিৎকার দিয়ে ওঠে, এত জোরে যে সবার কান ফেটে যাওয়ার উপক্রম। রাজ ধমক দিয়ে বলে, এই চেঁচাচ্ছিস কেন বিয়াদব?
লাবিব গলা তুলে বলে, ব্রো আমি এই বউ নিব না, এটা আমার বউ না, আমার বউ পাল্টে গেছে। কথা বলতে বলতে লাবিবের নাক কান দিয়ে যেন রক্ত বের হয়। সবাই আতঙ্কিত হয়ে যায় লাবিবের কাছে এসে। মেহবুবা কাছে এসে হাত ধরে বলে, কি হয়েছে, কি বলছেন আপনি? আর কি হয়েছে আপনার, রক্ত কেন বের হচ্ছে? লাবিবের পুরো শরীর কাঁপছে। লাবিব এবার মেহবুবার মুখের দিকে আরেকবার কাঁপা হাতে নিজের দিকে তাকাচ্ছে। হঠাৎ বলে, আমার বউ পাল্টে গেছে। এ বলে ঢোক গিলে মেহবুবার দিকে তাকিয়ে সাবির বলে, মনে হচ্ছে স্যার ম্যামে এই রূপে সহ্য হয়নি, আমি ডাক্তার ডাকছি। মেহেরিন বলে, হ্যাঁ তাড়াতাড়ি ডাকুন। সাবির দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে আসে। এতজন রুগীর কেবিনে কি করছেন, বের হন সবাই বের হয়ে যায়। চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে মেহবুবা। কাঁদছে। মেহেরিন আর মেহের তাকে সান্ত্বনা দিচ্ছে। তবে এমন পরিস্থিতিতে রাজ আর হৃদ হাসছে। রাজ বলে, ভাই আমার শান্তশিষ্ট বইয়ের এই রূপ তো সরাসরি মূর্ছা হয়ে গেল। হৃদ হেসে বলে, মুখটা তখন দেখার মতো ছিল ভাই। রাজ হেসে বলে, আবার বুঝবে মজা। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। সবাই এগিয়ে আসে উত্তেজিত মুখে। ডাক্তার গম্ভীর মুখে বলে, পেশেন্ট অতিরিক্ত চাপের কারণে হার্ট ব্লক করেছে, দয়া করে পেশেন্টকে চিন্তামুক্ত রাখবেন। রাজ মাথা নেড়ে সম্মতি জানায়। মেহেরিন এগিয়ে এসে বলে, আচ্ছা এখন কেমন আছে? ডাক্তার বলে, আউট অফ ডেঞ্জার্স। মেহেরিন বলে, জি আমরা খেয়াল রাখবো। চারপাশে চাপা একটা উদ্বেগ। হঠাৎ মেহবুবা দৌড়ে যায় সাব্বিরের কাছে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ওর ওপর কার হামলা করেছিল বলুন। সাব্বির রাজের দিকে তাকায়। হৃদ মাথা নিচু করে আছে চুপচাপ। মেহের পাশে এসে দাঁড়ায়। মেহের এসে বলে, তোকে এত জানতে হবে না, এই বসবি। এই মেহবুবা মেহেরিনের দিকে জ্বলন্ত চোখে তাকায়। মেহবুবার কণ্ঠে যেন আগুন ঝরছে। রাজ কিছুতে চুপ করতে পারছে না। সাব্বির নিলিপ্ত মুখে বলে, মিস্টার তালুকদার। আর কিছু বলার আগে মেহবুবা ঝাঁপিয়ে পড়ে সাব্বিরের কলার ধরে। তাহলে আপনারা কিছু করলেন না কেন? সাব্বির স্থির দাঁড়িয়ে আছে, বাধা দেয় না, কিছু বলেও না। মেহেরিন রাগে ধমক দেয়, মেহবুবা কি হচ্ছে এসব, কি করছো তুমি? মেহবুবা সাব্বিরকে ছেড়ে দেয়। রাজের সামনে এগিয়ে যায়। রাজ তাকায় মেহবুবার দিকে। মেহবুবা আগুন চোখে তাকিয়ে বলে, আর আপনি ভাইয়া, আপনি চুপ থাকবেন? আর কত সহ্য করবেন? রাজ চুপ করে দাঁড়িয়ে আছে। হৃদ ধীর পায়ে চলে যায়। তার পেছনে পেছনে মেহের হাঁটতে থাকে। হঠাৎ রাজ মেহবুবার মাথায় হাত রেখে বলে, ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি। পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে, এই কথাটা মনে রেখো। রাজ বলল, মেহেরিনকে থাক, মরবেই, খুব তাড়াতাড়ি মরবে। যখন ধরবো তখন জমের দরে পাঠিয়ে ছাড়বো। কিন্তু মেহবুবা শান্ত হয় না, ছুটে বেরিয়ে যায়। মেহেরিন পেছন থেকে আটকায়। মেহবুবা দাঁড়ায় কিন্তু শোনে না, দ্রুত পায়ে মিলিয়ে যায়। রাজ বলল, মেহেরিনকে থাক, আটকেও না। নিজের রাগ না মেটানো পর্যন্ত শান্ত হবে না। তোমারই তো বোন। মেহেরিন রাগি চোখে তাকায়। ওইদিকে হৃদ হাসপাতালের বাইরে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছে। আকাশের নিচে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ছে। হৃদ বলে, আমার জন্মদাতা পিতা এমন কেন হলো মেহের? না সে আমার বন্ধু হতে পারলো, আর না হতে পারলো একজন ভালো মানুষ। তার ঠোঁটে বিদ্রুপের হাসি। বাবা কি এমন হয়? মেহের চুপচাপ শোনে। সে কিছু বলে, প্রিয় মানুষের মনের কষ্টে তার হৃদয় অনুভূত হচ্ছে। তারপর ধীরে বলে, আমি যদি পারতাম আপনার সকল দুঃখ সকল কষ্ট না আমি মুছে দিতাম। হৃদ তাকায় মেহেরের দিকে। তার চোখে এক অপার বিষয় কৃতজ্ঞতা। মেহের তাকে আশ্বাস দেয়, কোনোদিন একা থাকবেন না আপনি। ঠিক তখনই হৃদ এসে মেহেরকে জড়িয়ে ধরে। ওইদিকে মেহবুবা। সময় সকাল 10টা। মেহবুবার সাথে ঢুকে যায় রেদওয়ান তালুকদারের নতুন অফিসে। চেয়ারে বসিয়া থাকা রেদওয়ান তালুকদার তখন ফোনে ফাইল উল্টাচ্ছিলেন। চোখ তুলে মেহবুবাকে দেখে ভুরু কুঁচকে ওঠেন। এখানে তুমি? গলায় বিরক্তি স্পষ্ট। মেহবুবার সামনে রাখা চেয়ারে পা তুলে বসে পড়ল। নিভু ভঙ্গিতে বলল, তার চোখে চোখ রেখে, তোর কলিজা কত বড় রেদওয়ান তালুকদার? রেদওয়ান ফুঁসে উঠল, দাঁড়িয়ে পড়ল। এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? মেহবুবা হেসে ফেলে, দ্রুত কণ্ঠে ঘৃণা ভরা। আরে চুপ, আবে চুপ, তুই কিসের ভদ্র? তোর তো কুকুরের সাথেও তুলনা করা উচিত। এত নিচু তুই? রেদওয়ান তালুকদার গর্জে ওঠে। মেহবুবা উঠে দাঁড়ায়, চোখে আগুন। তোর না, তোর বাপেরও সে সাহস নেই। রেদওয়ান তালুকদার তেড়ে এসে থাপ্পড় মারার জন্য উদ্যত হয়। টেবিল থেকে পানির গ্লাস ছুঁড়ে মারে রেদওয়ান তালুকদারের মুখে।
মেহবুবা। রেদওয়ান তালুকদার আবার আগিয়ে আসে। মেহবুবা নিচু হয়ে নিজের পায়ের দিকে থেকে অস্ত্র তুলে নেয়, ঠাস করে সেটা গেঁথে দেয় রেদওয়ান তালুকদারের বুকে। দাঁতে দাঁত চেপে বলে, তোর কত বড় সাহস, আমার বরকে মারার জন্য লোক পাঠাস? জানের মায়া নাই তোর, কুকুরের বাচ্চা? রেদওয়ান তালুকদার মেহবুবার গলা চেপে ধরে। মেহবুবাও রেদওয়ান তালুকদারের গলা চেপে ধরে। তোকে আজ এখানেই পুঁতে দিতাম, শুধু ভাইয়ার জন্য ছেড়ে দিলাম, মনে রাখিস তোর ধ্বংস খুবই কাছে। কথা শেষ করে মেহবুবা হেসে ওঠে, গলায় এক ঘুষি মেরে দেয়। রেদওয়ান তালুকদার পেছনে হেলে পড়ে, বুকে চেপে ধরে বসে পড়ে মেঝেতে। হ্যাঁ, কে আছো? এই মেয়েটাকে ধরো, চিৎকার করে ওঠে মেহবুবা ঠান্ডা গলায় বলে। পানির জগটা তুলে ছুঁড়ে মারে রেদওয়ান তালুকদারের মাথায়। সাথে সাথে সোজা হয়ে অফিস থেকে বেরিয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কেউ তাকে আটকায়নি, চারপাশে কোনো লোকই ছিল না। কিন্তু আসার সময় দেখেছিল কত লোক, সবাই যেন একসাথে উবে গেছে। বেরিয়ে এসে মেহবুবা বলে, থ্যাংক ইউ ভাইয়া রাস্তা ক্লিয়ার করার জন্য। তারপর আবার রওনা দেয় হাসপাতালে, সেখানে পড়ে আছে তার প্রিয় মানুষ। বিকেল 3টা। মেহবুবা চুপচাপ এসে দাঁড়ায় লাবিবের কেবিনে, আর মনিটরের শব্দে কাঁপছে বাতাস। মেহবুবা ধীরে ধীরে এগিয়ে যায়, লাবিবের হাত ধরে নেয়। চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে, গলা ভার হয়ে আসছে। আমি তো ছিলাম না লাবিব, আমি খুব শান্তিপ্রিয় মানুষ ছিলাম, বিশ্বাস করো। কিন্তু যখন ওরা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইলো, তখন আমার আর সহ্য হলো না। বুক ভেঙে যাচ্ছে ওর, কথা বলতে পারছে না। আর শেষ কথাটুকু যেন কাঁদতে কাঁদতে বলল। ঠিক তখন লাবিব চোখ মেলে ধীরে ধীরে অক্সিজেন মাস্কটা খোলে, জীর্ণ কণ্ঠে বলে, নবনীতা কান্না করো না, আমি ঠিক আছি, আমি এখনো ভালো আছি। মেহবুবা অবাক চোখে তুলে তাকায়, সেই চোখে অবিশ্বাস আর স্বস্তি, ভয় আর ভালোবাসা একসাথে। লাবিব হালকা এসে উত্তর দেয়, আমার বউ, সে আমায় রক্ষা করতে চেয়েছে, সে কিভাবে মারতে পারে আমাকে? মেহবুবা এবার লাবিবের বুকের ওপর মাথা রাখে, চোখের জল গলা বেয়ে গড়িয়ে পড়ে। তাদের ভালোবাসা আজ শুধু অনুভব নয়, প্রমাণে বাঁচল। বাঁচার জন্য মরার মধ্যে। বিকাল 3টা। মেহবুবা চুপচাপ বসে আছে লাবিবের কেবিনে। এই নিঃশব্দ ঘরে কেবল অক্সিজেন মাস্ক মোড়ানো মুখটা আর মনিটরের শব্দে কাঁপছে বাতাস। মেহবুবা ধীরে ধীরে এগিয়ে যায়, লাবিবের হাতটা ধরে নিয়ে ঠোঁটে চুমু খায়, গলা ভার হয়ে আসছে। আমি তো এমন ছিলাম না লাবিব, আমি তো খুব শান্তপ্রিয় ছিলাম, বিশ্বাস করো। কিন্তু ওরা যখন তোমাকে আমার থেকে কেড়ে নিতে চাইলো, আমি আর সহ্য করতে পারিনি। আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমি জানি তোমার গায়ে এতটুকু আঁচ লাগতে দিব না, আমার আত্মা ছিঁড়ে যাবে। তোমার এক ফোঁটা রক্তের দাম আমার 1000 ফোঁটা নিঃশ্বাসের সমান। প্রয়োজনে আমি শেষ করে দিব নিজেকে, তবু তোমায় বাঁচাবো। ভালোবাসা মানে শুধু হাত ধরা না, ভালোবাসা মানে যখন প্রয়োজন হবে নিজের জীবন দিয়ে হলেও অপরজনকে আড়াল করা। এই উঠো না। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহবুবা লাবিবের দিকে, এরপর একটা গান ধরে। কেন হয় এমন, মনে নেই তো মন, হাওয়া বড়ই বেরঙিন। বুক ভেঙে যাচ্ছে অসহ্য যন্ত্রণায়, আর শেষে হঠাৎ করে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে আবার, গলা আটকে আসে তার। সন্ধ্যা 7টা। মির্জা বাড়িতে পা রাখে মেহেরিন, রাজ, লাবিব, মেহবুবা। লাবিব এখন মোটামুটি সুস্থ, ওদের দেখেই সবাই একটু স্বস্তিতে শ্বাস ফেলল। কাল বাদে পরশু এই বাড়িতে বিয়ে, আর এই বাড়ির ছেলে মেয়েগুলো কিনা এখনো বাড়িতে নেই, এটা কোনো কথা? মালিয়া মির্জা মেহেরিনকে বললেন, তোদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? কাল গায়ে হলুদ, আর তোমরা নিজেদের মতো চলাফেরা করছো, বেশি স্বাধীনতা পেয়ে গেছো তাই না? এইটুকু বলে চেঁচে উঠলেন তিনি। সবাই মাথা নিচু করে। রাজ বলে, মা আসলে। মালিয়া মির্জা বলে উঠল, তোমার কাছ থেকে এমনটা আশা করিনি রাজ। রাজ মাথা নিচু করে ফেলল। মেহের কিছু বলবে ঠিক, মালিয়া মির্জা হাত তুলে থামিয়ে দেয়। আর কোনো কথা নয়। সবাই সুযোগ বুঝে কেটে পড়ে। রাজ লাবিবকে ধরে ধরে নিয়ে যায়। তা দেখে রূপা বেগম বলল, কি ব্যাপার, ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছিস কেন? সবাই চমকে ওঠে। মেহবুবা খামচে ধরে মেহেরিনকে। মেহেরিন কিছু বলতে যাবে, এমন সময় রাজ বলে, মামনি, কদিন পর তোর বিয়ে করবে, তাই এখন একটু পাজাকোলা করে নিব, বুঝছো? কদিন পর তার কোলে তুলতে পারবো না, ওকে মেহবুবাকে কোলে তুলতে হবে। এই বলে লাবিবকে কোলে তুলে নেয়।
লাবিব রাজের গলা জড়িয়ে ধরে। উফ, আমার লজ্জা করছে। রাজ হাসতে হাসতে লাবিবকে নিয়ে চলে যায় রুমে। উপস্থিত সবাই হেসে ফেলে লাবিবের কাণ্ডে। মেহেরিন, মেহবুবা আর মেহের স্বস্তির নিঃশ্বাস নেয়। এত বড় কাহিনী ধামাচাপা পড়ে যাচ্ছে, কেউ জানতেও পারে না। রাত 1টা। লাবিবের রুমে আসে রূপা বেগম। সে এসে দেখে মেহেরিন, রাজ, মেহবুবা, মেহের রুমে এসে তিনি হাসেন। সবাই রূপা বেগমকে দেখে চমকে যায় ধরা পড়ার ভয়ে, কারণ রূপা বেগম খুব চতুর ও বুদ্ধিমতী একজন মহিলা। রাজ মনে মনে ভাবে শেষ। রূপা বেগম দরজা আটকে দেয় আর তা দেখে সবাই ভয় বাড়ে। রূপা বেগম এগিয়ে এসে বসেন লাবিবের পাশে। লাবিব মাকে দেখে উঠে বসতে চায়। রূপা বেগম বাধা দিয়ে বলেন, শুয়ে থাকো, অসুস্থ শরীর নিয়ে উঠতে হবে না। সবাই চমকে তাকায় রূপা বেগমের দিকে। তারপর বলেন, তোমরা এখনো এত বড় হওনি যে আমার চোখে ফাঁকি দিবে। আর মেহবুবা হাত তুলে বললেন, তোমার হাতে চোট পেলে কিভাবে? তোমার হাতেও চোট পেলে কিভাবে? মেহবুবা ঢোক গেলে সবাই মনমরা ধরা পড়ার ভয়ে আষ্টে পিষ্টে ধরেছে। রূপা বেগম বললেন, তোমরা এমন চোরের মতো করছো কেন? কি লুকাচ্ছ? রাজ বলে, মামুনি। রূপা বেগম হাসলেন। কারা করেছে? রেদু। সবাই মাথা নিচু করে, কারণ জানে এখন মিথ্যা বলে লাভ নেই। তিনি সব জানেন। রাজ রূপা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রূপা বেগম কথায় মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, উড়ুন, মরার আগে আকাশের ডালা মেলে উড়ুক, মুখ থুবড়ে মরার সময় হয়েছে কিনা? রাজ বলে, উফ মামুনি, তুমি সব কি যে বলছো? রূপা বেগম লাবিবকে ডাকেন। লাবিব এসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রূপা বেগম দুই ছেলেকে আগলে নিয়ে বলে, তোদের ছোট থেকে মানুষ করেছি, তোরা আমাকে মানুষ করিসনি। তোমরা কখন কোন ব্যবহার কেন করো সবাই আমার মুখস্থ। সবাই হাসে। একটি সুন্দর দিনের সূচনা। আকাশে বাতাসে আজ যেন অন্যরকম রঙের খেলা। আজ মেহের আর হৃদের গায়ে হলুদ। সব আচার আচরণ হবে মির্জা বাড়িতেই। সকাল থেকে সবাই আজ নিজ কাজে ব্যস্ত। রাজ স্টেজের কাজ নিয়ে দৌড়াদৌড়ি বেড়ে গেছে, আর বাড়ির মহিলারা ব্যস্ত রান্না বান্না সাজসজ্জার কাজে। তবে একমাত্র মেহেরিন আজ রেগে বোমা হয়ে আছে। সবাই চলে এসেছে, কিন্তু চুমকির কোনো খোঁজ নেই। যেখানে ওর আসার কথা ছিল সবার আগে, না ফোনে পাওয়া যাচ্ছে না অনলাইনে। সবশেষের আগে চুপচাপ বসে আছে সে। মেহেরকে ঘিরে সবাই বসে আছে নানা গল্পে, কিন্তু মেহেরের মনটা খারাপ। তার প্রাণপ্রিয় বান্ধবী যে আজ নেই পাশে। জেরি আসতে চেয়েছিল, কিন্তু ফ্লাইটের টিকিট পায়নি, হয়তো কাল পরশু এসে পড়বে। মেহবুবা এখন তার প্রেমিক পুরুষের সেবা করছে। রূপা বেগম দরজায় এসে দাঁড়ান, দেখতে পেয়ে লাবিবকে কিছু লাগবে কিনা, কিন্তু এসে দেখে মেহবুবা লাবিবের সেবা করছে। তা দেখে মুখ বুজে হেসে চলে যায়। মনে মনে বলে, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আমার লাবিবের জন্য এমন একটা জীবনসঙ্গী দেওয়ার জন্য। লাবিব এমন একটা জীবনসঙ্গী পেয়েছে। তিনি যেভাবে এসেছিলেন ঠিক সেভাবে চুপচাপ চলে যায়। রাজ রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করছে। পরনের শার্টটা ঘেমে ভিজে লেপটে গেছে শরীরে। শুধু রাজ একা নয়, রাজ্যের লোকজনেরাও আছে যারা সবকিছু সুন্দর মতো পরিচালনা করছে। এই কাজগুলো তাকে করতেই হবে। তবু সে নিজে সব করতে হতো না, কিন্তু তবুও সে নিজে সবকিছু গুছিয়ে নিচ্ছে। একজন বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে সে, আর এই দায়িত্বে রাজ এক চুলো ফাঁকি দিতে রাজি নয়। ঠিক তখনই আরো শেষে দাঁড়ায় রাজের পাশে। সে হেসে বলে, সবার বিয়ে হয়ে যাচ্ছে ভাই, তুই ভাবতে পারছিস আমার ছোটগুলোরও বিয়ে হয়ে যাচ্ছে রে? রাজ ভুরু কুচকে জবাব দেয়, কি বলতে চাস জেরে কাস বাপ? আরশ দাঁত বের করে বলে, আমিও বিয়ে করতে চাই। রাজ বলে, আমার বোন এখনো ছোট, বড় হোক তখন ভেবে দেখব। তার থেকেও বড় কথা, আগে একটা জব নে, তারপর পরিবার নিয়ে আসিস। আরশের চোখ কপালে ওঠার উপক্রম। সে তো কিছু বলেইনি, অথচ রাজ এত কথা বলে দিল। অবাক হয়ে ওঠে, ভাই তুই? রাজ আরশের কাঁধে হাত রাখে কপালে ডলতে ডলতে বলে, তুই ক বললে আমি কলকাতা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখি। আরশ মাথা ঝুঁকায়। রাজ বলে, আমার বোনের পেছনে ঘুরলে মার খাবি বললাম। আরশ বলে, মনের জায়গা তো বানাতেই হবে ভাই। রাজ বুড়োকুচকে বলে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এসব জায়গা ব্যবহার করেও যদি মনের জায়গা করতে না পারিস তাহলে তোর সিস্টেমের সমস্যা। আরশ আরেকবার হকচকিয়ে যায়।
এভাবে যে রাজ এত কিছু জানে সেটা সে ভাবতেই পারেনি। নিজের মনের কথা মনে আটকাতে না পেরে বলে, ভাই তুই কি সিসিটিভি সব খবর কেমনে পাস? রাজ হেসে বলে, আমার যে আরেকটা পরিচয় আছে, ভুলে গেছিস নাকি? আরো সোজা সেলুট দেয়, তোকে 101 বার সেলুট। কি বুদ্ধি তোর! আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি তুই একটা অস্কার পাবি। রাজ বলে, বাজে না বকে কাজ কর, বোন আমার একার না তোরও, তাই বোনের বিয়ের কাজ কর। আরুষ বলে, ওকে বস, জো হুকুম। রাজ বলে, নাটকবাজ। আরুষ বলে, আমার তো দুঃখ এই জায়গায় রে ভাই, এত নাটক করেও তোর বোনের মন গলাতে পারলাম না, দুঃখ। রাজ হেসে বলে, ওইটা আমার বোন, রাজ শিকদারের বোন, অত সহজে ধরা যায় না। আরুষ মাথা চুলকে বলে, তুই কি তোর বোনকে লাইন মারার অনুমতি দিবি না নাকি সম্বন্ধী? রাজ বুড়ুকুচকে বলে, সম্বন্ধী? সন্ধ্যা 7টা। দুপুর 1টাতেই মেহেরের গায়ে হলুদের গোসল দেওয়া হয়ে গেছে। এখন তাকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে। মেহের আর মেহেরিন দুজনেই মন আজ কেমন খারাপ। এই আনন্দে দিনে তাদের প্রিয় বান্ধবী পাশে নেই। মেহেরিন, মেহবুবা লামিয়ার আরফা মিলে মেহেরকে স্টেজে বসে দিয়েছে। বক্স বাজছে সুরেলা সঙ্গীত, চারপাশে হইচই হাসি। তবুও কোথাও যেন আনন্দটা অসম্পূর্ণ। সবাই পরেছে রঙিন শাড়ি। মেহেরিন পরেছে আকাশি রঙের শাড়ি, মেহবুবা পরেছে মিষ্টি গোলাপি রঙের শাড়ি। তাদের সবার রূপেই যেন পরীর ছোঁয়া। সবাই নাচছে, তবু কারো উৎসাহ নেই তেমন। ঠিক তখনই মিউজিক বক্সে হেয়া হো তেরা তো চমক লাগেগা গান চলতে থাকে। আর গেটে নাচতে নাচতে প্রবেশ করে চুমকি আর জেরি। চুমকির পরনে ঠিক মেহেরিনের মতো শাড়ি আর জেরির পরনে হলুদ রঙের লেহেঙ্গা। সবার দৃষ্টি তখন গেটের দিকে। মেহের আর মেহেরিনের মুখে হাসি ফুটে ওঠে। চুমকি এগিয়ে এসে সবাইকে টেনে নিয়ে যায়। নাচে ফেটে পড়ে চারপাশ। সবাই যেন এক ঝটকায় পান ফিরে পায়। নাচে শেষে মেহেরিন গাল ফুলিয়ে বলে, আগে আসলে না কেন চুমকি? চুমকি মেহেরিনের গাল টেনে বলে, তুই তো আমার চান্টুস, রাগ করিস না। দেখ, আমি আসলে তুই খুশি, কিন্তু বিয়ের কোণে বেস্টি না থাকলে সে তো খুশি না। তাহলে তো চলে না, বল? মেহের জেরিকে জড়িয়ে ধরে। আই মিস ইউ। জেরি বলে, মিস ইউ টু। ভাবলে কি করে তোর বিয়ের আমি আসবো না? তবে চুমকি না থাকলে এত সুন্দর একটা সারপ্রাইজ দিতে পারতাম না। চুমকি হেসে বলে, বন্ধু হয়ে যদি এইটুকু করতে না পারি তাহলে কিসের বন্ধু? সবাই হেসে ওঠে। এই মুহূর্তে যেন আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। গান, গল্প, আড্ডা, সময়টা যেন এক রঙিন হয়ে যায়। সবাই আরো খুশিতে ফেটে পড়ে। নাচতে নাচতে প্রবেশ করে হৃদ, শান্ত, রাকিব আর তাদের সাথে রাহি। হৃদ নাচতে নাচতে এগিয়ে আসে, মেহেরের সামনে হাত বাড়িয়ে দেয়। হঠাৎ চিৎকার করে বলে ওঠে, মেহের মেহের মেহের। লজ্জায় মুখ লাল হয়ে যায় মেহেরের। মেয়েরা স্টেপ ফলো করা শেষ করছে আর ছেলেরা তাদের সাথে তাল মিলিয়ে নেচে চলেছে। এরপর আবার ছেলেরা ফিরে আসে। সবাই মিলে নাচে গানে উল্লাসে ভরে ওঠে চারপাশটা। তারপর একসাথে পেছনের দিকে নাচতে শুরু করে সকলে। রিব্বা রিব্বা গানটা বাজতে পাগলা মোটর নাচ দেয় মেয়েরা। আর তাদের নাচ দেখে রাজ, লাবিব, আরশ, শান্ত, রাকিব সবাই বুক চেপে ধরে একসাথে বলে ওঠে, হাই। তারপর একসাথে পেছনের দিকে পড়ে যায়। পেছনের দিকে দাঁড়িয়ে থাকা রাজ্যের লোকরা তাড়াতাড়ি এসে ধরে ফেলে। তারা ফের আর সবাই ছেলেরা মিলে লুঙ্গি পরে সেই রিবা গানে নাচ শুরু করে দেয়। এক হাসি হাড্ডা আনন্দের মাধ্যমে শেষ হয় গায়ে হলুদের পর্ব। রাত 3টা। সবাই যে যার জায়গায় শুয়ে পড়েছে। সবাই ঘুমাচ্ছে। শুধু হৃদ আর রাজ বেলকুনিতে বসে কফি খাচ্ছে। হৃদ আকাশের দিকে তাকিয়ে বলে, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। রাজ হেসে ফেলে, তোর মতো। হৃদ কিছুক্ষণ আড্ডা দিয়ে ওরা উঠে যায়। অন্যদিকে মেয়েরা একই রুমে আছে। ফ্লোর খাট মিলিয়ে সবাই ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। সকাল 7টা। সবাই কাজে ব্যস্ত। ফাইজা চৌধুরী সবাইকে নাস্তা দিচ্ছেন। রাজের লোকেরা সব কাজ করছে। আর এক কোণে বসে আকরাম চৌধুরী, ফিরোজ মির্জা তারা বসে বসে তদারকি করছে। মালিয়া মির্জা বলে উঠলেন, ওদের দেখে কেউ। আরশ আর মাহির এখনো ঘুমে অবচেতন। মালিয়া মির্জা বলে উঠলেন, ওদের দেখে কেউ বলবে ওদের বোনের আজ বিয়ে? পাশ থেকে
লামিয়া যাচ্ছিল। মালিয়া মির্জার কথা শুনে বলল, কি হয়েছে আন্টি? মালিয়া মির্জা বলল, দেখো না, বিয়েবাড়ির এত কাজ আর এরা দুজন পড়ে পড়ে ঘুমাচ্ছে। লামিয়া একটু ভিলেন হাসি দিয়ে বলল, আন্টি তুমি চিন্তা করো না, আমি এখনই তুলে দিচ্ছি। মালিয়া মির্জা চলে যায়। লামিয়া যায় ওয়াশরুমে, এক বালতি পানি নিয়ে এসে ছুঁড়ে মারে আরশের গায়ে। অল্প একটু মাহিরের গায়েও লাগে। দুজনই ধরাক হয়ে উঠে বসে। লামিয়া মাহিরের দিকে ফিরে কান ধরে বলে, সরি, তোমার গায়ে লেগে গেছে, ইচ্ছে করে দেইনি। তারপর আঙুল তুলে বলে, আরশ ভাইয়ার শরীর দিয়ে ছিলাম, বিশ্বাস করো। মাহির চোখ কচলে আচ্ছা আচ্ছা বলে উঠে যায়। আরশ লামিয়ার দিকে তাকিয়ে থাকে বোকার মতো। লামিয়া সুযোগ পেয়ে ছুটতে পালায়। সকাল 8টা, সবাই উঠে গিয়েছে। চারদিকে বিয়ের আমেজ, আনন্দে টইটুম্বুর। কিন্তু চার বিয়ে সে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, কোনো সারা শব্দ নেই। মেহেরিন এসে ঝাঁঝায়, ওঠ মেহের। মেহের উল্টো পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ে। বাকিরা হাসে। জেরি এসে কানে কানে বলে, গেট আপ বেবি, তোর বিয়ে আজ, ভুলে গেছিস? চুমকে এসে বলে, উঠ না বোন, ওই যে একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই। আমরা সবাই উঠে বসে আছি, যার বিয়ে সে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। মেহেরিন এগিয়ে এসে মেহেরের কানের কাছে বলে, বোন উল্টামার, আজ তোর বিয়ে। মেহের মুখ খুলে, বিয়ে কাল করব, আজ ঘুমাতে দে। জ্বালাস না তো। সবাই হাহা করে হেসে ওঠে। মেহেরিন হেসে বলে, বোন প্রথম বিয়েটা কিভাবে করেছিলি মনে নেই? মেহের বালিশ মুখে চাপা দিয়ে, বিয়ের পেছনে দিয়ে কয়েক ঘন্টা, এখন ঘুমাবো। তারপর একটা বালিশ টেনে মুখে ঢেকে ফেলে। মেহবুব এক গ্লাসে পানি নিয়ে আসে, বালিশটা সরিয়ে পানিটা ছুঁড়ে মারে মেহেরের মুখে। মেহের ছুটে উঠে বসে, রেগে চিৎকার করে ওঠে, কি করলি এটা? সবাই একসাথে চিৎকারে ফেটে পড়ে। সারপ্রাইজ!